নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আমাদের আজকের শীর্ষক 3 মাস হয়ে গেল শুভেন্দু সরকারের, কেমন লাগছে পরিবর্তন। হ্যাঁ, আজকে এটা নিয়েই আমরা আলোচনা করব। তার আগে বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যদি পারেন, যদি সম্ভব হয়, আমাদের একটা মেম্বারশিপ আছে, সদস্য পদ আছে, সেটা নিলে আমাদের খানিকটা সুবিধা হয়। যদিও সদস্যপদ নেওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখার কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের জিরো আওয়ারে মুখোমুখি দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই এমএল লিবারেশনের সাধারণ সম্পাদক। আসুন আমরা ওখানে জেনজি আন্দোলন থেকে বিহারের নির্বাচন, সব কিছু নিয়ে আমরা, বাঁকিপুর নির্বাচন অবশ্যই আমরা আলোচনা করব। আপনাদের মতামতও আমরা চাই। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, শুভেন্দু সরকারের 3 মাস কেটে গেল, কেমন লাগছে পরিবর্তন। তিনটে মাস কিন্তু দেখতে দেখতে কেটে গেল। হ্যাঁ, শুভেন্দু সরকারের কথা বলছি। অনেকে বাংলার সরকারকে বিজেপি সরকার বলছেন, তা তো বটেই, দল হিসেবে তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমি এই 3 মাসে সরকারের কাজকর্ম দেখেই একে বরং শুভেন্দু সরকার বলাটাই উচিত বলে মনে করছি। যেমন আমি দেশের সরকারকে নরেন্দ্র মোদীর সরকারই বলে থাকি। বলি কারণ বড় জোর 2 থেকে 3 জন মন্ত্রীর নাম মনে থাকে। তারাও যে খুব বিরাট কিছু করছেন তাও নয়। অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট মোদিজি স্বয়ং, সর্বত্র তিনি আছেন, সর্বজ্ঞ তিনি আর সর্বশক্তিমান তিনি। তো এই রাজ্যের দিকে তাকান, একেবারে সেই মডেল, একেবারে মমতা মডেলও বলা যায়। মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব দুধে ভাতে। কয়েকজনের কথা শোনা যায় বটে, কিন্তু সেগুলো প্রতিধ্বনি। যা বলছেন, যা করছেন, যা হচ্ছে সবই শুভেন্দুর নির্দেশে। তাই এখনো পর্যন্ত এই সরকারকে আমি শুভেন্দু সরকারই বলবো। বাকি আছেন তো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি খেলার নিয়ম জানেন, কখন বলতে হয় সেটাও জানেন, কখন বলতে নেই সেটাও জানেন। যাই হোক, সেই শুভেন্দু সরকারের 3 মাস কেটে গেল। এবার একটা হিসেব নিকেশ হোক। প্রথম কথা যেটা চোখে লেগেছে, চোখে পড়েছে, সেটা হলো খুব দ্রুত কারেক্টিভ মেজার নেওয়া, শুধরে নেওয়া। ইসকনকে স্কুলের খাবারের দায়িত্ব দেওয়ার পরেই ডিম নিয়ে বিতর্ককে যেভাবে সামলালেন, রান্না সহযোগীদের বিষয়টা যেভাবে সামলালেন, তা একেবারে গণতন্ত্রের প্রথম পার্ট। এটা ভালো লেগেছে। কিন্তু তার আগে এক নাবালিকা ধর্ষিতা হলো, তাকে খুন করা হলো, তার বিচার কই? হ্যাঁ, মেয়েটির অত্যন্ত গরিব বাবা মা অনেকটাই কম্পেনসেশন পেয়েছেন, তাদের আপাতত কিছুই বলার নেই। কিন্তু জাস্টিস, ন্যায়। একজনকে পিটিয়ে মারা হলো, তার পরিবারও চাকরি পেয়েছে, কম্পেনসেশন পেয়েছে, কিন্তু জাস্টিস, ন্যায়। যে ছেলেটিকে ফুটবল খেলার মাঠে খুন করা হলো, কারা করলো, কারা কারা ছিল, এখন আমরা জানি না যে ছেলেটিকে এনকাউন্টার করে মারা হলো, তার ঘটনার সত্যাসত্য না জানা নেই। আর সব থেকে পেছনে চলে গেছে সব থেকে প্রথম ঘটনাটা, ধর্ষণ আর খুন। সরকার আসার মাত্র 1 মাসের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে যে আলোড়ন তৈরি হয়েছিল তা কিন্তু আপাতত স্তব্ধ, কিন্তু ফিরে ফিরে আসবে, বারবার প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকবে। এই এনকাউন্টার দিয়ে এক ইউপি ন্যারেটিভ সেট করা গেছে, এটাও ঘটনা। সংখ্যালঘু ক্রিমিনালেরা সাবধান, সকালে জমা, দুপুরে খরচ হয়ে যাবে। এবারে রাতে হয়েছে, এর পরের বারে দিনেও হবে। হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ পৌঁছে গেছে সংখ্যালঘুদের কাছে। তারা আরো কুঁকড়ে গেছেন, তারা আরো ঘেঁটোতে ঢুকেছেন। তাদের মধ্যে আলোকিত বুদ্ধিজীবীরাও বলছেন, গোলমাল দেখলে সরে আসুন। কিন্তু তাদের এই অসহায়তার থেকে জন্ম নেওয়া রাগ, তা কোথাও না কোথাও একটা ধাক্কা মারবে, সেটা শুভেন্দু সরকারের মাথায় নেই। ক্ষমতায় এসেই প্রথম চোট কিন্তু মুসলমানদের ওপরে নয়, বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ঘোষেরা, যারা গরু কেনা বেচা করেই তাদের সংসার চালায়, তাদের ওপরে পড়েছে। কুরবানি ঈদের আগে তারা গরু নিয়ে যেত গোহাটায়, বিক্রি করতো, আবার কিনতো, আবার সামনের বারে হাটে নিয়ে যাবে বলে। এবারে বিক্রি বন্ধ, একেবারে বন্ধ। এমনকি মুসলমান পাইকাররা বলছে আমরা কিনবো না। তারপরে কেনেনি কি? হ্যাঁ, কিনছে। খেয়াল করে দেখুন, লুকিয়ে কেনা বেচা চলছে কিছুদিন পর থেকেই, হাফ দামে, তার চেয়েও কম দামে। যে গরুটা 1 লাখ টাকায় বিক্রি হতো, সেই গরুটাকে 50,000-এ বিক্রি করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, সরকার একটু খবর নিলেই বুঝতে পারবে হাফ দামে কি তার চেয়েও কম দামে বেচা কেনা হচ্ছে। ঘোষরা অন্য ব্যবসার কথা ভাবছেন না, গরুর দুধ বিক্রি করে ঘোষেদের চলে না।
বিক্রি করতেই হবে গরু, সেখান থেকেই লাভ আসে, তারা ব্যবসা থেকে সরে আসলে এবারে আকাল পড়বে দুধ, দই আর ছানার। আমুলের কর্নফ্লাওয়ার দেওয়া দইতে সেই গ্যাপ মিটবে জানি না, কিন্তু গ্রামীণ অর্থনীতিতে শুভেন্দু সরকার আসার পরেই এই সিদ্ধান্তের ফলে এক বড় আঘাত এসেছে, যে আঘাত আসল মর্ম, যে আঘাতের আসল মর্ম আরো কিছুদিন পর থেকে বোঝা যাবে, আরো ভালো করে বোঝা যাবে। এরপরেই আছে হকার উচ্ছেদ। না, একবারও এই হকার উচ্ছেদের কথা বলাও হয়নি নির্বাচনের আগে, আমরা ভাবতেও পারিনি। ইনফ্যাক্ট একটা সরকার এসেই এই ধরনের সিদ্ধান্ত নেবেন আমরা সেটাও ভাবতে পারিনি। উত্তর থেকে দক্ষিণে 119খানা স্টেশন বা তার পাশাপাশি হকার উচ্ছেদের ঘটনা ঘটেছে, কম বেশি লাখ দশেক মানুষের পেটে লাথি পড়েছে। হ্যাঁ, তারা রেলের জমিতে ব্যবসা করত, তারা সরকারি জমিতে ব্যবসা করত, কিন্তু তারা পেট চালাতো তো এখান থেকেই। যে রাষ্ট্রের ভাত দেবার মুরদ নেই তারা যদি কিল মারার গোসাই হয়ে যায় তাহলে তো মুশকিল। কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছিল তারা থাকলে? একটা বিকল্প চিন্তা ভাবনা করে আলাপ আলোচনার পরেই এই উচ্ছেদ হলেও তো বোঝা যেত। যারা উচ্ছেদ হয়েছেন তাদের পরিবারের সংখ্যা যোগ করলে কমসম 60-70 লক্ষ মানুষ তাদের জীবনের সবচেয়ে খারাপ দিনটা দেখলো। আর এই উচ্ছেদ দেখে আরো 80-90 লক্ষ মানুষ ভয়ে কাঁপছে, উচ্ছেদ হবার ভয়ে কাঁপছে। এই অসহায় মানুষের এক বিরাট অংশই কিন্তু এবারে বিজেপিকে ভোট দিয়েছে। বিভিন্ন ভাঙনের সময়ে অসহায় সেই মানুষগুলো সেই কথা নিজেরাই বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, কিন্তু এমনটা তো কথা ছিল না। এক পরিবর্তনের জন্য মানুষ ভোট দিয়েছিলেন, এটাই কি সেই পরিবর্তন? চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথায় আসি। আমরা তো সবাই জানি নির্বাচনের আগে খুব স্পষ্ট বলেছিলেন শুভেন্দু অধিকারী থেকে প্রধানমন্ত্রী, হাজার হাজার ভিডিও রয়েছে, যে যারা 1500 টাকা পাচ্ছেন তারাই পাবেন 3000 টাকা। মানুষ সেই কথা শুনেই ভোট দিয়েছেন। এখন তাদের মধ্যে যোগ্য অযোগ্য খোঁজা হচ্ছে কেন? তাদের কার দরকার আছে কার দরকার নেই সেটা খোঁজার যে মাপদণ্ড, তাতে বাদ পড়ে গেছে 1,20,30 লক্ষ মহিলা। তারা কতটা ক্ষুব্ধ? অর্থমন্ত্রী বোদ্ধা মানুষ, নিজেই বলেছেন আগেরটা মানে লক্ষ্মীর ভান্ডার ইউনিভার্সাল স্কিম ছিল, মানে সবাইকে দেওয়া হচ্ছিল, এত বাছবিচার করা হচ্ছিল না, মানে সবাইকে দেওয়া হয়েছে, আমরা কেবল যাদের দেওয়াটা জরুরি তাদের দিচ্ছি, তারা ঠিক করে দিচ্ছেন কাদের দেওয়াটা জরুরি, কি অর্থে জরুরি। অতএব যারা 1,500-এর বদলে 3,000 পাচ্ছেন তারা খুব খুশি, কিন্তু যারা পাচ্ছেন না তারা রেগে যাচ্ছেন। একটু গ্রামগঞ্জে ঘুরে যান, প্রতিটা গ্রাম প্রতিটা অঞ্চলে মানুষ বলছে এরকম জানলে আমরা তো এই সরকারকে আনতাম না। হ্যাঁ, খুব পরিষ্কার বলছেন, তারাই ভোট দিয়েছেন, কিন্তু তারাই এখন ক্ষুব্ধ। কিছু সামান্য কিছু ক্ষোভ চোখে দেখা যাচ্ছে, কিন্তু যে ক্ষোভ জমেছে তার 10% এখনো ভিজিবল নয়। একটা সামান্য ইস্যুতে সেই ক্ষোভ বাইরে বেরিয়ে আসবে। এই এত মানুষের ক্ষোভ পুষে রেখে আর যাই হোক সরকার বা শাসক দলের কোনো লাভ তো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। টাকা নেই, তারা 1500 টাকা করেই দিতেন। এখন কিছু মহিলা 3000 পাচ্ছে, আর যারা পাচ্ছেন না তাদের রাগ আরো বাড়ছে। ওদিকে স্বাস্থ্যসাথী সববার ছিল, বাদ বিচার ছিল না। মমতার সরকার আয়ুষ্মান ভারত চালু করেনি, এখন তো সাফ বোঝা যাচ্ছে যে আয়ুষ্মান ভারতে বেশিরভাগ মানুষ বাদ পড়ে যাবে। এমনকি সে কথাটা তো শুভেন্দু সরকারও বুঝতে পেরেছেন বলেই তো সমান্তরালভাবে আরো একটা স্কিম চালু করলেন। মানে ভাবুন, একটা রাজ্যে একটা আয়ুষ্মান ভারত কেন্দ্রের প্রকল্প চলছে, একটা রাজ্য সরকারের আলাদা প্রকল্প চলছে, কিন্তু সেগুলোও এখনো পর্যন্ত কার্যকরী হয়নি বলে স্বাস্থ্যসাথীও চলছে। সমস্যা হলো বহু মানুষ বেসিক স্বাস্থ্য সুবিধার থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষ এগুলো মনে রাখবেন। হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে না। হ্যাঁ, হিন্দুদের এক অংশ খুশি হবে, ভীষণ খুশি হবেন। শিবের মাথায় জল ঢালার আগে হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে, মঠ মন্দিরে সংস্কার হচ্ছে, সব ভালো ব্যাপার তাদের কাছে, কিন্তু শেষমেশ ধর্ম একটা সময় পর্যন্তই কাজ করে। শুভেন্দুবাবু একটু নজর রাখুন জেনজির মুভমেন্টের দিকে। সবটাই ষড়যন্ত্র নয়, সবটাই ডিপ স্টেট ইত্যাদি বলে এড়িয়ে গেলে পস্তাতে হবে। অনেকেই ইভিএম ইত্যাদির কথা বলেন, আমি বিস্তর নাড়াঘাটা করে বুঝেছি একটা দুটো ইভিএম কে ম্যানুপুলেট করা সম্ভব, কিন্তু আমাদের এই অসংখ্য বুথ প্রার্থী সিম্বল নিয়ে যে ইভিএম, তাকে ম্যানুপুলেট করা কোনোভাবে সম্ভব নয়। যে কোনো বিতর্কে আমি যোগ দিতে রাজি আছি, যে কোনো বিতর্ক আমি করতে রাজি আছি, আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা মানি। কিন্তু এসআইআর প্রসেসে এক বিরাট সংখ্যক মানুষকে ভোট দিয়ে এই নির্বাচনকে রিগ করা হয়েছে। কাউন্টিং এর দিনেও কিছু আসন গোলমাল হয়েছে, কিন্তু এসবের পরেও তৃণমূলের নেতা কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এটা স্বীকার না করলে এই ভোটকে ব্যাখ্যা করাই সম্ভব নয়। এবং সেই দিক থেকে এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে নয়, হ্যাঁ বিকল্প হিসেবে বিজেপি উঠে এসেছে, শুভেন্দু সরকার তৈরি হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আজকের এই ইনস্টা যুগে একটা 1.5-2 মাসের সংগঠন 12 বছরের প্রধানমন্ত্রীকে মাঝরাতে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, সেই জামানাতে যেখানে প্রতিটা কথাই থেকে যাচ্ছে এই নেট দুনিয়ায়, মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভবই হচ্ছে না, সেখানে এক সরকারের আবার জিতে আসার একমাত্র শর্ত হবে মানুষের কাজ করা, মানুষের সমর্থন পাওয়া। সেই মাপকাঠিতে না উতরতে পারলে আর ওই 15-34 বছরের লম্বা টানা সরকার এসব আর হবে না। কিছুদিন আগেও মনে হয়েছিল এক হিন্দুত্ব আর 2 জঙ্গি জাতীয়তাবাদের ব্রহ্মাস্ত্র নিয়ে বিজেপি অজেয়, তো এখন দেখা গেল একেবারেই নয়। অমন কিউরেটেড একেবারে মেপে চিনতে তৈরি করা প্রধানমন্ত্রীর ইমেজ আজ ধরাতলে নেমে এসেছে, মানে ব্রহ্মাস্ত্রও কাজ করছে না। কাজেই শেষমেশ এক গুড গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রোজগার, সামাজিক সুরক্ষা এগুলোই কাজে দেবে। ওই হিন্দু মুসলমান, ওই ঘর মে ঘুষকার মারেঙ্গে এসব আর কাজে দেবে না। হ্যাঁ, এটা ঘটনা যে একটা বড় ম্যান্ডেট নিয়ে শুভেন্দু সরকার ক্ষমতায় এসেছে, এত তাড়াতাড়ি তো যাবে না, আর হাতে সময় রয়েছে। তবুও মনে করিয়ে দিই সেই প্রতিশ্রুতির কথা যা শুনে মানুষ সরকারে এসেছে, শুভেন্দু অধিকারীকে সরকারে বসিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। ওই ঝটকা না ওই হালাল মাংস খাবো তার জন্য নয়, ওই হেলিকপ্টার থেকে ফুল ছোড়ার জন্য নয়, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার। এখনো 1,30,00,000-এর বেশি মহিলা কিন্তু পায়নি। যুবসাথী ঠিক কি হয়েছে তাই কেউ জানে না। স্বাস্থ্যসাথী কার্ড চালু আছে কিন্তু হাসপাতালে নিচ্ছে না। আয়ুষ্মান ভারত সবার জোটেনি। কৃষক বন্ধু বন্ধ। পিএম কিষাণ অনেককে আগে টাকা পাওয়া, যে টাকা পেয়েছে সেটা ফেরত দিতে বলা হচ্ছে। গ্যাসের দাম 450 টাকা, এ নিয়ে কোনো কথাবার্তা শুনছি না। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি এর প্রতিশ্রুতি, তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। মেয়েদের ফ্রি বাস চালু করেও বন্ধ, অন্তত বহু জায়গা থেকে সেটাই খবর। হকার উচ্ছেদ হচ্ছে, যা নির্বাচনের আগে কোথাও বলাই হয়নি। বালির দাম কমবে এরকমটা বলা হয়েছিল, আগে বালি চোরদের জন্য দাম বেড়েছে এটাই বলা হতো। এখন বালির দাম কমেনি, এখনো বরং বেড়েছে। তোলাবাজি ভালোভাবেই শুরু হয়েছে। সেই একই লোকজন কেবল জার্সি বদলে আবার মাঠে নেমে পড়েছে। মোদ্দা কথা হলো, কাজের কাজ যদি মিড ডে মিলে হয়ে থাকে, হবে এমন কিছু প্রতিশ্রুতি এসেছে শিল্পে, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে 10-এ 1 দেবার জায়গাতেও কিন্তু শুভেন্দু সরকার নেই। এদিকে সময় বয়ে যাচ্ছে হু হু করে। 207 জন দলের বিধায়ক, এক ছিন্ন বিচ্ছিন্ন বিরোধী দল, এর পরেও সরকারে বসে যদি মানুষের জন্য কিছু নাই করা যায়, তাহলে যা এখন চারিদিকে অস্ফুট গুঞ্জন, এ কেমন পরিবর্তন, এমনটাই যদি চলতে থাকে তাহলে সেই কথাটাই জোরে আছড়ে পড়বে। মানুষ বলবে চাই না এরকম পরিবর্তন। হ্যাঁ, বদলে কে, পরিবর্তে কে, সেই প্রশ্ন তো আছেই। কিন্তু রাজনীতি এক বিষম বস্তু, শূন্যস্থান শূন্য থাকে না। হঠাৎ প্লাবন এসে জানান দেয় আমি এসে গেছি। হ্যাঁ, ইনস্টা যুগে ইনস্টা পরিবর্তন, পারফর্ম আর প্যারিসের যুগে ঢুকে পড়েছি আমরা, একটা ট্রানজ্যাকশনাল পলিটিক্সের যুগে ঢুকে পড়েছি আমরা। শুভেন্দু সরকারকে সেই কথাটা মাথায় রাখতেই হবে। হ্যাঁ, 3 মাসেই এই কথাটা উঠে আসছে বাংলার মানুষের কাছ থেকে। এই 3 মাসের কাজ থেকে শুভেন্দু সরকারকে কত নম্বর দেব না, এখনো নম্বর দেবার সময় আসেনি। বছর ঘুরুক, তারপরে নিশ্চয়ই একেবারে মন্ত্রক ধরে ধরেই নম্বর দেবার কথা নিশ্চয়ই ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।